আচ্ছা, তোমাদের ইংরেজি যে আমি আজকে সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলবো আর কি। হ্যাঁ, সেকেন্ড পেপারের প্রশ্ন প্যাটার্নটা কি তোমরা জানো? কিভাবে পরীক্ষায় প্রশ্ন হবে? জি স্যার জানি, আমাদেরকে সিলেবাস দিছে। আচ্ছা, সবাই জানো তাহলে। আচ্ছা, গ্রামার কত নাম্বারে থাকবে বলো তো? 60 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 60 60 নাম্বার। তোমরা একশো। হ্যাঁ, তোমরা এখন কথা বলো, এখন মাইক্রোফোন অন করে কথা বলো। জাস্ট একটু জানতে চাই ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আর কি। হ্যাঁ, কারণ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকলে প্রস্তুতি নিতে সহজ হয়। বুঝতে পেরেছো? কারণ পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে, কোন কোন আইটেমের উপরে পরীক্ষা হবে, এটা সম্পর্কে তোমার একেবারে ভালো ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, তাহলে কম বেশি সবাই মোটামুটি জানো যে 60 মার্কসের গ্রামার থেকে তোমার প্রশ্ন হবে, আর তোমার 40 মার্কস হবে রিটেন অংশ, মানে যেটাকে আমরা কম্পোজিশন বলি। সেখানে তোমার প্যারাগ্রাফ, একটা ফর্মাল লেটার এবং একটা কম্পোজিশন থাকবে। তো গ্রামারের মধ্যে যেগুলো এখানে, এটা তো তোমাদের পুরনো সিলেবাস অনুযায়ী হবে। হ্যাঁ, পরীক্ষা সামনে যে পরীক্ষা হবে সেটা তোমাদের পুরনো যে সিলেবাস সেই অনুযায়ী হবে। তো এখানে দেখো গ্রামার 60 মার্কসটাকে কিভাবে বন্টন করা হয়েছে, কি কি স্যার প্রশ্ন, এটা আমরা একটু করে ধারণা নিয়ে নিই। হ্যাঁ বলো। স্যার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, স্যার বাসায় ইংলিশ পড়ার জন্য, গ্রামার পড়ার জন্য স্যার কোন বইটা কেনা উচিত স্যার? আপনি যদি একটু প্রেফার করতেন ভালো হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো প্রেফার করব কোন তোমাকে বইটা ভালো স্যার? যেটা তোমার বোর্ড বই থেকে, অর্থাৎ বোর্ড থেকে যে বইটা তোমাকে তোমাদের জন্য প্রেসক্রাইব করা হয়, হ্যাঁ, ওই বইটা, ঠিক আছে। কারণ আমাদের বাংলাদেশে যে বইগুলো আমরা যে পাওয়া যায় সাধারণত, মানে বাংলায় যেগুলো আমরা পড়ি আর কি, হ্যাঁ, ওগুলাতে অনেক ভুল ভ্রান্তি আছে, মানে তথ্যের আহ মানে অনেক সমস্যা আছে, মানে এক এক বইতে এক এক রকম করে লেখে, এবং যেভাবে আমরা শিখি, মূলত আমরা গ্রামারের রুলটাকে যেভাবে ফোকাস করি, এভাবে আসলে ইংরেজি শেখা যায় না। বুঝতে পেরেছো? কিন্তু তোমরা দেখবে তোমাদের এই যে, হ্যাঁ, তোমাদের বই এনসিটিভি থেকে ইংরেজিতে দুইটা বই সব সময় প্রেসক্রাইব করা হয়। একটা হচ্ছে ইংলিশ ফর টুডে, আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এই বইটা কি তোমরা পেয়েছো? জি স্যার পেয়েছি, ধন্যবাদ পেয়েছি। আচ্ছা আচ্ছা, স্কুলগুলোতে এগুলা সাধারণত পড়ায় না, তাই না? মানে পুরোটা ইংরেজিতে লেখা। হ্যাঁ, না স্যার মানে এগুলো তো টিচাররাও পড়া না। এটাকে, অনেক কিছু কিছু স্কুলে হয়তো পড়ায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ইগনোর করা হয়। কিন্তু মানে এটা পড়া উচিত, কারণ এটা ইংরেজিতে হলেও মানে লেখাটা খুব সহজ ভাবেই লেখা হয়েছে। তোমরা যদি কেউ অন্তত মানে নিজে নিজে চেষ্টা করো, পড়ে বোঝার চেষ্টা করো, দেখবে স্যার তুমি একেবারে। হ্যাঁ। স্যার হুম, হুম। গ্রামার কি তাহলে ওই বই থেকে ফলো করব নাকি? আরো অনেক আছে। এখন তোমার পড়ার শেখার ধরনের উপরে নির্ভর করবে, তুমি আসলে কি মানে ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছ, নাকি তুমি শুধু পরীক্ষা প্রস্তুতি নিতে চাচ্ছ। হ্যাঁ, পরীক্ষা পাশ করতে চাচ্ছ। পরীক্ষার ইংরেজি প্রস্তুতি। শেখা, পরীক্ষা প্রস্তুতি। আচ্ছা, পরীক্ষা প্রস্তুতি হলে তোমার এত ডিপ এখন মানে যাওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, কারণ তোমাকে ওইভাবে হলে তোমার নিজেকে অনেক বেশি সময় এখানে ব্যয় করতে হবে। তোমার মানে সময়টাকে ওইভাবে ভাগ করে নিতে হবে যে আমি ইংরেজি ভাষা শেখার জন্য, ইংরেজিতে মানে ফাউন্ডেশনটা করার জন্য আমার যথেষ্ট সময় এখানে ইনভেস্ট করা দরকার। আর যদি তুমি মনে করো না, আমি কোনো মতে মানে যা আমার পরীক্ষা যেভাবে হয় এটা তুমি ফলো করে জাস্ট প্রিভিয়াস কিছু বছরের প্রশ্ন সলভ করলেই তোমার মোটামুটি ধারণা হয়ে যাবে, এবং অনেক সময় রিপিট হয়, প্রশ্নগুলো রিপিট হয়, এগুলো করলে ইংরেজিতে পাশ করা তো মানে কঠিন। একটু মানে রেগুলার পড়লে ভালো মার্কস পাওয়া সম্ভব, কিন্তু সমস্যা হবে কখন, যখন তুমি রিয়েল লাইফে ইংরেজিটাকে প্রয়োগ করতে যাবে। এবং সেটার প্রথম ধাপ হচ্ছে ইউনিভার্সিটি, যে তুমি এসএসসির পরে একটা কলেজে, নিশ্চয়ই কোনো ভালো কলেজে ভর্তি হতে চাইবে, তাই না? তারপরে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে লক্ষ্য থাকবে কি, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তাই না? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়তো
কেউ কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই সবাই। তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তিতে এমনি এমনি হতে পারবে না, তোমাকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তাই না? স্যার এবং এই যে এই পরীক্ষায় পাশের হার কত তোমরা জানো? এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দেয়, ইংরেজিতে পাশের হার কত এটা জানো? স্যার কত বলেন? জানি না। আচ্ছা, খুবই কম। একবার তো মোটে 1% ছিল, বুঝছো? 100 জনের মধ্যে একজন পাস করেছে, একবার এরকম ঘটনা ঘটেছিল। তো এই যে এবারও মানে পাশের হার খুবই কম, খুবই কম, প্রায় 80-90%ই ফেল করেছে। তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে ইংরেজিতে আমাদের ফাউন্ডেশনটা নাই, আমাদের বেসিক নলেজ নাই। আমরা শুধু পরীক্ষা পাশের জন্য পড়ি, রুল মুখস্থ করে, মানে মুখস্থ ধর্মী পড়া। এটার কারণ হচ্ছে এটা। এখন এটা আসলে ভ্যারি করবে। তোমরা আমি তো আমার স্টুডেন্টদেরকে সবসময় ইন্সপায়ার করি যে না, ইংরেজি হচ্ছে একটা ভাষা, ভাষাকে ভাষার মতো করেই শিখতে হবে। হ্যাঁ, কারণ তুমি এক জীবনের একটা লক্ষ্য আগে স্থির করতে হবে, সেভাবে আগালে তখন প্রস্তুতি নিতে সহজ হয় আর কি। তো এটা অনেক কথা, এগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব। তোমরা আসলে কেমন চাও, কিভাবে চাও, হ্যাঁ, তোমরা কতটুকু ইংরেজিকে মানে আপন করে নিতে পারো, ইংরেজির প্রতি তোমাদের ভীতি আছে কিনা, এগুলো আসলে আস্তে আস্তে বেরিয়ে আসবে। হ্যাঁ, আর আহ, সেটা এখন আমরা এত মানে ডিটেলস আসলে কথা না বলাই ভালো। সামনের দিকে আরো আমরা এগুলো সম্পর্কে আলোচনা নিশ্চয়ই হবে আর কি। আর তুমি যে জানতে চেয়েছো কোন বইটা পড়বো, সেটা মানে বললাম না, সেটা ইংরেজি শেখার জন্য অনেক অনেক রিসোর্স আছে, অনেক রিসোর্স আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় যাই। হ্যাঁ, তোমরা আপাতত মাইক্রোফোনটা অন রাখো। আমি কিছু জিজ্ঞেস করলে রেসপন্স করবে, আর যখন বলবো তখন মিউট করবে আর কি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে, হ্যাঁ বলো। এখন যে ক্লাস 9 এর পদার্থ বিজ্ঞান তো স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে এখন ক্লাস 9 এর আজকের বিষয় তো পদার্থ বিজ্ঞান প্রথম। না না না, রুটিন স্যার, আমাদের রুটিনে তো তাই আছে। না, আমাদের তো এখন ইংরেজি ক্লাস হওয়ার কথা। না স্যার, রুটিনে আজকে 7:30 পদার্থ বিজ্ঞান ক্লাস। আরে না, ও আচ্ছা আচ্ছা, না এটা তো আমি, না না, এটা তুমি আরো ভালো করে দেখো, এখন ইংলিশ ক্লাস। আচ্ছা যাই হোক, তুমি এখন ইংরেজি ক্লাস করার জন্য প্রিপেয়ার তো? জি স্যার। ইংরেজি পরে পদার্থ বিজ্ঞান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি 8:42-এ হ্যাঁ, ওইখানে। স্যার আজকে 8টা আচ্ছা, তোমরা দুইটা ভালো করে দেখো, পদার্থ। নিশ্চয়ই ওয়েবসাইটে গিয়েছো না? ওয়েবসাইটে গিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আজকে 8:45-এ পদার্থ বিজ্ঞান নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে, আমরা ইংরেজি ক্লাসটা শেষ করি আগে, তোমাদেরকে কষ্ট দিব না। হ্যাঁ, একটু করে আমরা আজকে আমরা কানেক্টর নিয়ে কথা বলবো। কানেক্টর নিয়ে তোমাদের ধারণা আছে? কানেক্টর পারো? প্র্যাকটিস আসসালামু আলাইকুম স্যার, আমি একটু হ্যাঁ বলো। আচ্ছা, যার ক্লাস পদার্থবিজ্ঞান বলতেছো 7:30 থেকে, সে কি ক্লাস 9-এ পড়ে? আচ্ছা, এটা ক্লাস 10 এর ক্লাস, বুঝছো? তোমরা কি সবাই ক্লাস 10 এ নাকি 9 এর কেউ জয়েন করে ফেলেছো? এখানে সম্ভবত কেউ ভুলে 9-এ জয়েন করে ফেলেছে। 9-এর পদার্থবিজ্ঞান এখন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে যোগাযোগ ক্লাস করো। 9 এর কেউ থাকলে তুমি 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 তো স্যার, অন্য, হ্যাঁ আমরা সবাই 10 এর স্যার। ক্লাস 10 এ। আচ্ছা, ক্লাস 10 এ হলে এখন ইংরেজি ক্লাস, জি স্যার, জি জি ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের গ্রামারের 60 মার্কস এর মধ্যে এই 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কানেক্টরের।
এই 8 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কানেক্টরের একটা প্রশ্ন থাকবে, এটার মধ্যে 5 নাম্বার, 5টা গ্যাপ থাকবে। কানেক্টর অথবা এটাকে লিঙ্কিং ওয়ার্ডসও বলে, বা ট্রানজিশনাল ওয়ার্ডস, অনেক নামে এটাকে অ্যাডজাস্ট করা হয়। তাহলে কানেক্টর সম্পর্কে একটা প্রশ্ন থাকবে, আর তোমার আরো যেমন এগুলো তোমরা নিচের ক্লাসও করে এসেছো, এই যে পাংচুয়েশন মার্কস, তারপরে প্রিপোজিশন তো আছেই, তারপরে তোমার সাফিক্স প্রিফিক্স এগুলো আছে। তাহলে আজকে আমরা কানেক্টর নিয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, তাহলে কানেক্টর গুলো ইংরেজিতে যে কানেক্টর গুলো আমরা ব্যবহার করি বা লিঙ্কিং ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করি, এগুলোর আসলে ইউজেসটা তোমাদের জানা দরকার। এটার ইউজেস যদি জানো তাহলে যেভাবেই প্রশ্ন হোক সেভাবেই সহজে আনসার করা যায়। কেমন? তাহলে এখানে দেখো যে কিছু কিছু কানেক্টর আছে যেগুলো আমরা কোনো তথ্য যোগ করার জন্য ব্যবহার করে থাকি, কোনো একটা ইনফরমেশন অ্যাড করার জন্য বা কোনো একটা আইডিয়া অ্যাড করার জন্য আমরা ব্যবহার করি। সেগুলো কি? এগুলো হচ্ছে তোমার এই যে এডিশন, অর্থাৎ কোনো তথ্য নতুন করে যোগ করার জন্য বা আরো তথ্য যোগ করার জন্য আমরা এই অ্যান্ড, অলসো, মোরওভার, ফার্দারমোর, বিসাইডস, ইন এডিশন, অ্যাজ ওয়েল, এই কানেক্টরগুলো ব্যবহার করি। এগুলো হচ্ছে মোস্ট কমন কানেক্টর। তাহলে এগুলোর ব্যবহারটা কিরকম? যেমন দেখো যে শি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড শি ইজ অলসো এ স্কিলড মিউজিশিয়ান। তাহলে মূল কথা হচ্ছে এই শি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট। তাহলে তার সম্পর্কে আরো কিছু বলতে গেলে আমরা এই অ্যান্ড দিয়ে বলতে পারি। আর কি দিয়ে বলতে পারি? এই অলসো দিয়ে বলতে পারি, ফার্দার মোর দিয়ে বলতে পারি, বিসাইডস দিয়ে বলতে পারি। অ্যান্ড দিয়ে যখন বলবো, অ্যান্ডটা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। কনজাংশন সম্পর্কে তোমার নিশ্চয়ই জানো, বাংলাতে যেটা আমরা অব্যয় বলি, অর্থাৎ দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, হ্যাঁ, এটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, তারপরে দেখো দি ওয়েদার ওয়াজ পারফেক্ট, মোরওভার দ্য ভিউজ ওয়ার স্টানিং। তাহলে অর্থটা কি? ওয়েদার ওয়াজ পারফেক্ট মানে আবহাওয়াটা খুবই ভালো, একেবারে চমৎকার আবহাওয়া। অধিকন্তু দ্য ভিউজ ওয়ার স্টানিং, দৃশ্যটাও অসাধারণ বা দৃশ্যটাও চমৎকার, মনোমুগ্ধকর। তাহলে এই মোর ওভার, ফার্দার মোর, বিসাইডস এগুলো আমরা এডিশনের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, এবার আসো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে তুলনা। দুইটা বিপরীত ধর্মী ধারণা যখন আমরা প্রকাশ করতে যাব তখন আমরা এই কন্ট্রাস্ট কানেক্টর গুলো ব্যবহার করব। এর মধ্যে কি কি আছে? বাট, however, yet, nevertheless, on the other hand, although, despite, in contrast. এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই বাট, however, yet, nevertheless, on the other hand, এবং এই although অথবা দো, তুমি দো ব্যবহার করতে পারো, দো ও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এগুলো কখন? যখন আমরা দুইটা বিপরীত আইডিয়া প্রকাশ করি। যেমন দেখো এখানে বলা হয়েছে যে she loves chocolate but she avoids eating too much of it. তাহলে দেখো এই যে এই দুইটা ধারণা সম্পূর্ণ বিপরীত ধর্মী। আমরা প্রথমেই বলেছি she loves chocolate, সে চকলেট পছন্দ করে বা চকলেট ভালোবাসে, কিন্তু অতিরিক্ত চকলেট খাওয়াটা সে পরিহার করে। পছন্দ করে কিন্তু বেশি খায় না। তাহলে আগেরটার সাথে এটার একটা কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বাট ব্যবহার করতে পারি, তারপরে হাউএভার ব্যবহার করতে পারি। শি লাভস, তুমি যদি বলো যে শি লাভস চকলেট, হাউএভার শি অ্যাভয়েডস ইটিং টু মাচ অফ ইট, তার মানে বাট এর পরিবর্তে তুমি হাউএভারও ব্যবহার করতে পারো। তারপরে অন দি আদার হ্যান্ডও ব্যবহার করতে পারো, অলদো ব্যবহার করতে পারো, দো ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে আসো কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে কারণ এবং ফলাফল। অর্থাৎ তুমি যদি আগে কারণ প্রকাশ করো, এরপর ফলাফলটা প্রকাশ পাবে, রেজাল্টটা তুমি বলবে।
আচ্ছা, তাহলে এটা কিরকম? যখন আমরা কোনো কারণ অথবা কোনো রেজাল্ট বর্ণনা করব, রেজাল্ট প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা এই কজ এন্ড ইফেক্ট কানেক্টর গুলো ব্যবহার করব। তাহলে কজ এন্ড ইফেক্ট কানেক্টর কোনগুলো? বিকজ, অ্যাজ, সিন্স। একটু ওয়েট করো। একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে কজ এন্ড ইফেক্ট কানেক্টর হচ্ছে বিকজ, অ্যাজ, সিন্স, দেয়ারফর, thus, consequently, due to, owing to। আচ্ছা, তাহলে উদাহরণ দেখি আমরা। হি ওয়াজ লেট বিকজ দ্য ট্রাফিক ওয়াজ হেভি। তাহলে দেখো, এই যে হি ওয়াজ লেট, এই অংশটা পরবর্তী অংশের একটা রেজাল্ট। হি ওয়াজ লেট, সে, তার দেরি হয়ে গেছে বা সে দেরি করে ফেলেছে, কারণ দ্য ট্রাফিক ওয়াজ হেভি, অনেক বেশি ট্রাফিক জ্যাম ছিল। তাহলে কারণ হচ্ছে পরের অংশ, আর আগের অংশটা হচ্ছে এখানে রেজাল্ট। এই ক্ষেত্রে তুমি এটাকে কনভার্সলিও লিখতে পারো, ইনভার্ট করে লিখতে পারো, অর্থাৎ আগের অংশটাকে পরে নিয়ে গিয়ে পরের অংশটাকে আগে নিয়ে আমরা এইভাবেও লিখতে পারি। যেমন বিকজ দ্য ট্রাফিক ওয়াজ হেভি হি ওয়াজ লেট, আমরা এইভাবেও বলতে পারি। আচ্ছা, তারপর দ্য রোডস ওয়্যার আইসি দেয়ারফর উই ডিসাইডেড টু স্টে হোম। তাহলে এখানে এই অংশটা, আগের সেন্টেন্সটা কি প্রকাশ করছে? কারণ প্রকাশ করছে, আর পরেরটা রেজাল্ট প্রকাশ করছে। কারণ রাস্তাটা আইসি হওয়ার কারণে আমরা বাসায় থাকতে বা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। তাহলে এইটার কারণটা হচ্ছে দ্য রোডস ওয়্যার আইসি। তার মানে হচ্ছে প্রথম সেন্টেন্সে এখানে কারণ প্রকাশ পাচ্ছে এবং দ্বিতীয় সেন্টেন্সে এখানে ফলাফল প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এরপরে আসো টাইম এন্ড সিকোয়েন্স। অর্থাৎ যখন আমরা কোন সিকোয়েন্স প্রকাশ করব, ধারাবাহিকতা প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা কি কি কানেক্টর ব্যবহার করব? এগুলো খুবই সহজ। যেমন তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেন, নেক্সট, আবার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, ফার্স্ট লিখতে পারো, তারপরে সেকেন্ড লিখতে পারো, থার্ড লিখতে, তবে ফোর্থ, ফিফথ এইভাবে না লিখে চতুর্থবারে তুমি ফাইনালি কথাটা লিখতে পারবে। হ্যাঁ, ফাইনালি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি পর্যন্ত ঠিক আছে, আবার সামনের দিকে যেতে যেতে ফোর্থলি, ফিফথলি, সিক্স এইভাবে লেখা যাবে না। ফাইনালি বা আলটিমেটলি অথবা ওভারঅল কথাটাও আমরা লিখতে পারবো। হ্যাঁ, ওভারঅল। আচ্ছা, সাবসিকুয়েন্টলি, হ্যাঁ, আফটারওয়ার্ডস আমরা এখানে লিখতে পারবো। হ্যাঁ, আফটারওয়ার্ডস মানে এরপর। হ্যাঁ, তারপরে আফটার দ্যাট, আফটার অথবা আফটার দ্যাটও আমরা লিখতে পারবো। আচ্ছা, তাহলে উদাহরণটা দেখো। যেমন ফার্স্ট গ্যাদার অল দ্য ইনগ্রেডিয়েন্টস দেন মিক্স দেম টুগেদার। আচ্ছা, তাহলে এই ধরনের সিকোয়েন্সিং করার প্রয়োজন হয় কখন? যখন ধরো তুমি কোনো একটা জিনিস তৈরি করবে। হ্যাঁ, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু মেক এ কাপ অফ টি। তাহলে কি করবে? চা বানাতে গেলে তোমার অনেকগুলো জিনিস লাগবে, তাই না? প্রথমে কি লাগবে? পানি লাগবে, তারপরে তোমার চায়ের পাতা লাগবে, চিনি লাগবে, তারপরে এরপরে এটার স্বাদটাকে আরো বাড়ানোর জন্য দুধ লাগবে। তখন তুমি এই যে এটা তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে তুমি বর্ণনা করবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এইভাবে। যেমন এট ফার্স্ট, এক্ষেত্রে তুমি এট ফার্স্টও লিখতে পারো। এট ফার্স্টও তুমি লিখতে পারো। তাহলে এট ফার্স্ট উদাহরণস্বরূপ কিভাবে বলা যায়? যে টু মেক এ কাপ অফ টি, এট ফার্স্ট আই নিড সাম ওয়াটার। দেন অথবা সেকেন্ডলি আই নিড সাম সুগার, থার্ডলি আই নিড টু বয়েল দ্য ওয়াটার। এই যে এইভাবে করে তুমি সামনের দিকে আগাতে পারবে। আচ্ছা, তাহলে গেল সিকোয়েন্সে। এখন আসো এমফেসিস। এমফেসিস মানে জোর দেওয়া, ফোকাস করা। কোনো একটা পয়েন্টকে বা কোনো একটা কথাকে তুমি যদি জোর দিতে চাও,
বা ফোকাস করতে চাও, হাইলাইট করতে চাও, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টর অফ এমফেসিস ব্যবহার করি। এগুলো কি? যেমন ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাবাভ অল, পার্টিকুলারলি, অথবা স্পেশালি। আবার স্পেশালিও তুমি ব্যবহার করতে পারো, স্পেশালি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমফেসিস করার জন্য বা ফোকাস করার জন্য। যেমন আমরা এখানে উদাহরণটা দেখি যে শি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, ইনফ্যাক্ট শি হ্যাজ ওয়ান সেভারাল অ্যাওয়ার্ডস। তাহলে প্রথমেই আমরা একটা কথা বললাম যে শি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, সে অত্যন্ত মেধাবী একজন মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞ। ইনফ্যাক্ট শি হ্যাজ ওয়ান সেভারাল অ্যাওয়ার্ডস। তাহলে এই কথাটা কেন বললাম? তার এই বাক্যের সমর্থনে, তার এই বাক্যটাকে আরো জোরালো করার জন্য, আরো ফোকাস করার জন্য আমরা এরপরে বললাম কি, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বস্তুত সে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে এটার কারণে তার পূর্ববর্তী কথাটা কি হলো? আরো জোরালো হয়ে গেল, আরো গুরুত্বপূর্ণ হয়ে গেল। তার মানে কোনো কিছুকে আমরা যখন খুব গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্ব দিতে চাইবো, তখন আমরা এরকম এই এমফেসিস কানেক্টর গুলো ব্যবহার করব। আচ্ছা, এটা আমি তোমাদেরকে এই নোটটা আমি দিয়ে দিব, তোমরা নিজেরা আবার পড়লে তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, এরপরে আসো কম্প্যারিজন। আমরা যখন দুটা বস্তুর মধ্যে তুলনা করব, কম্পেয়ার করব, সেই ক্ষেত্রে আমরা এই কম্প্যারিজন কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। যেমন লাইক, অ্যাজ, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে। অর্থাৎ সিমিলার অর্থাৎ দুটা আইডিয়ার মধ্যে, দুটা ব্যক্তির মধ্যে, দুটা বস্তুর মধ্যে যখন আমরা সিমিলারিটি প্রকাশ করব বা কম্প্যারিজন করব, তখন আমরা এ লাইক, অ্যাজ, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে এগুলো আমরা ব্যবহার করব। যেমন she sings like a professional, তাহলে কি প্রফেশনালের মতো, তাহলে এখানে একটা সিমিলারিটি প্রকাশ পাচ্ছে। তারপর the first essay was well written, similarly the second one was impressive। তাহলে দুইটা বস্তুর মধ্যে, দুইটা আইডিয়ার মধ্যে এখানে তুলনা বোঝানোর জন্য আমরা এই সিমিলারলি কানেক্টরটা ব্যবহার করেছি। তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে কোনো আইডিয়া মধ্যে সিমিলারিটি বোঝানোর জন্য অথবা কম্প্যারিজন করার জন্য, কম্পেয়ার করার জন্য আমরা এই লাইক, অ্যাজ, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আসো এক্সাম্পল অথবা ইলাস্ট্রেশন। তার মানে কি, আমরা যখন উদাহরণ দিব কোনো একটা কথা বলে সেটাকে আরো ক্লিয়ার করার জন্য, শ্রোতার কাছে বা রিডারের কাছে বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য আমরা উদাহরণ দিব, তখন আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। কি কানেক্টর? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, such as, namely, in particular। আচ্ছা, কানেক্টর লেখার সময় অনেক সময় তুমি ধরো একটা কানেক্টর তুমি আগে ব্যবহার করেছো, হ্যাঁ, তাহলে পরেও দেখা যাচ্ছে মিনিং, অর্থ অনুযায়ী বা তুমি প্রয়োজনে, কনটেক্সটের প্রয়োজনে একই কানেক্টর আবার ব্যবহার করতে হচ্ছে। তখন তুমি কি করবে? সেম জিনিসটা মানে একবার দুইবার ব্যবহার করা যায়, কিন্তু তৃতীয়বার এটা আর ব্যবহার না করাই ভালো, কারণ বারবার রিপিট হলে এটা শুনতেও ভালো শোনায় না, এটা হয় না। বরং কোনো অল্টারনেটিভ কানেক্টর তুমি তখন খুঁজবে। এই যেমন ফর এক্সাম্পলের অল্টারনেটিভ তুমি ফর ইনস্ট্যান্স দিতে পারো, আবার সাচ অ্যাজ দিতে পারো, বা নেমলি দিতে পারো, ইন পার্টিকুলার এগুলো দিতে পারো। এই জন্য এক্সাম্পল বা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি কি কানেক্টর ব্যবহার করি এগুলো মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে, বারবার প্র্যাকটিস করা লাগবে, তখন এগুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে উদাহরণ দেখি আমরা, যে দেয়ার আর মেনি হবিজ টু এক্সপ্লোর। দেখো কি বললাম, যে দেয়ার আর মেনি হবিজ টু এক্সপ্লোর, অনেক হবি আছে, মানুষের জীবনে অনেক হবি আছে। সাচ এস পেইন্টিং এন্ড গার্ডেনিং। তাহলে কি, এই যে তুমি অনেকগুলো হবির কথা বললে, এরপরেই তুমি এটাকে ক্লিয়ার করার জন্য দুইটা উদাহরণ দিলে, যেমন পেইন্টিং এন্ড গার্ডেনিং।
এই ক্ষেত্রে তুমি বললে such as এর পরিবর্তে তুমি ফর এক্সাম্পল দিতে পারো, ফর ইনস্ট্যান্স দিতে পারো, তারপরে নেমলিও দিতে পারো, ইন পার্টিকুলার পেইন্টিং এন্ড গার্ডেন, ইন পার্টিকুলারও তুমি লিখতে পারো। আচ্ছা, এরপরে আসো কনক্লুশন এন্ড সামারি। অর্থাৎ আমরা যখন কোনো অপিনিয়ন প্রকাশ করব, অপিনিয়ন মতামত, যখন তুমি নিজের একটা মতামত তুমি প্রকাশ করবে বা কোনো একটা সিদ্ধান্ত দিবে, সেই ক্ষেত্রে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, যেগুলো কি, যে ইন কনক্লুশন, টু সামারাইজ, ইন শর্ট, অল ইন অল, আলটিমেটলি, ব্রিফলি। অথবা তুমি বলতে পারো টু কনক্লুড, টু কনক্লুড, বা ইন কনক্লুশন, সেটাও বলতে পারো। স্ক্রিন তো To দেখা যায় conclude, না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা, এতক্ষণ কি দেখা যায়নি? স্যার এতক্ষণ দেখা গেছে, আমার এখানে দেখা যাচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা, এটা নেটওয়ার্কের এখন কারণে অনেক সময় আবার দেখেন। একটু সমস্যা। এখন ঠিক আছে? জি আচ্ছা জি স্যার, এখন আচ্ছা, ঠিক তাহলে আছে। যখন আমরা কনক্লুশনে যাব, কোনো সিদ্ধান্ত প্রকাশ করব বা সিদ্ধান্ত দিব, বা কোনো একটা নিজস্ব কোনো মতামত প্রকাশ করব, অপিনিয়ন প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা এই ইন কনক্লুশন, টু সামারাইজ, ইন শর্ট, টু কনক্লুড, টু সাম আপ, আবার বলতে পারো টু সাম আপ, টু সাম দেখা যায় না স্যার। আপ, হ্যাঁ, এই কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখনো কি দেখা যাচ্ছে না? স্যার দেখা যাইতাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার দেখা যাইতেছে। আচ্ছা, এবার আসো কন্ডিশন। কন্ডিশনের বাংলা কি? শর্ত। তোমরা কন্ডিশনাল সেন্টেন্স করেছো না? নিশ্চয়ই করেছো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশন মানে হচ্ছে শর্ত। না স্যার, এখনো করা হয় নাই। আচ্ছা, ওটা আমরা করব তাহলে। হ্যাঁ, তোমাদের সিলেবাসে যা যা আছে আমরা সবই করব, অর্থাৎ পরীক্ষায় যে আইটেমগুলো নিয়ে প্রশ্ন হবে সবগুলোই আমরা কভার করব। হ্যাঁ, ধাপে ধাপে। আচ্ছা, তাহলে কন্ডিশন প্রকাশ করার জন্য, শর্ত প্রকাশ করার জন্য কিছু কানেক্টর আমরা ব্যবহার করি, হ্যাঁ, বা ফ্রেজ আমরা ব্যবহার করি। এগুলো কি? ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড দ্যাট যেই কথা, ইফ এরও একই কথা। হ্যাঁ, ইফ, প্রোভাইডেড দ্যাট মিন্স ইফ, যদি। আচ্ছা, তারপরে অ্যাজ লং অ্যাজ, এই সবগুলো একই অর্থবোধক। ইভেন ইফ, এমনকি যদি, ইন কেস, যদি, সবগুলোর অর্থই হচ্ছে যদি, বা এমনকি যদি, যদি। আচ্ছা, তাহলে কন্ডিশন প্রকাশ করার জন্য এগুলো, যেমন ধরো, ইউ ক্যান বরো দ্য কার ইফ ইউ প্রমিস টু ড্রাইভ কেয়ারফুলি। তাহলে দেখো, এখানে এই যে একটা শর্ত আমরা জুড়ে দিলাম, একটা শর্ত জুড়ে দিলাম কি? ইউ ক্যান বরো দ্য কার, তুমি কারটা বড়, অর্থাৎ এটা ধার নিতে পারো, ইফ ইউ প্রমিস টু ড্রাইভ কেয়ারফুলি, তুমি যদি খুব সতর্কতার সাথে এটা ড্রাইভ করার বা এটা সতর্কতার সাথে চালানোর প্রমিস করো, প্রতিশ্রুতি দাও, তবেই তুমি এটা ধার করতে পারো, এটা নিতে পারো। তারপর ইউ উইল গো আউট আনলেস ইট রেইনস, আমরা যাব আনলেস ইট রেইনস, যদি না বৃষ্টি হয়। তার মানে বৃষ্টি না হলে আমরা যাব। তাহলে এখানে শর্ত প্রকাশ পাচ্ছে। তাহলে শর্ত প্রকাশ করার জন্য আমরা এই আনলেস, ইফ, এই প্রোভাইডেড দ্যাট, তার মানে এগুলোর ক্ষেত্রে তুমি অল্টারনেটিভলি এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারবে। ধরো তুমি আগে ইফ ব্যবহার করেছো, তাহলে পরে আর ইফ ব্যবহার না করে প্রোভাইডেড দ্যাট ব্যবহার করলাম। তারপর অ্যাজ লং অ্যাজ ব্যবহার করলে, ইভেন ইফ ব্যবহার করলে, তখন তোমার লেখাটা আরো বেশি পাওয়ারফুল হবে, আরো সুন্দর হবে। আচ্ছা, তারপরে আসো, এটাও আমরা যে আগে যে এক্সাম্পল দিয়েছি সেটা ওটার মতোই। হ্যাঁ, ক্লারিফিকেশন, আরো এক্সপ্লেনেশন। তোমার তুমি কিছু পয়েন্ট প্রথমে উল্লেখ করেছো, এগুলোকে যখন তুমি আরো ক্লিয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তুমি ইন আদার ওয়ার্ডস,
দ্যাট ইজ মানে কি, অর্থাৎ। আমরা বলি না অর্থাৎ, এই অর্থাতের জন্য ইংরেজিতে আমরা বলি দ্যাট ইজ। তার মানে অর্থাৎ কখন ব্যবহার করি, যখন আমরা কোনো এক্সপ্লেনেশন দিই, এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি। এই যে নেমলি, আমরা ওই এক্সাম্পলের ক্ষেত্রে নেমলিও পেয়েছি না, তার মানে নেমলি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, পুট ইট অ্যানাদার ওয়ে। আরেকটা সুন্দর ফ্রেজ আছে, পুট ইট অ্যানাদার ওয়ে, অন্যভাবে বলতে গেলে, ইন আদার ওয়ার্ডস মানে অন্যভাবে বলতে গেলে। হ্যাঁ, এগুলো আমরা ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে বলতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে আরো ডিটেইলস আমরা যেমন দাঁড়াও, আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা কজ এন্ড ইফেক্ট কানেক্টর আর কি কি আছে, আমরা তো যেমন অ্যাজ এ রেজাল্ট, সো, হ্যাঁ, দেয়ারফর এগুলো জানি, ডিউ টু, ওয়িং টু, তারপরে হ্যান্স, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে অ্যাজ এ কনসিকুয়েন্স, এগুলো তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, এই যে হ্যান্স ব্যবহার করতে পারি, বিকজ অফ, দেয়ারফর। মোস্ট কমন হচ্ছে হ্যান্স, দেয়ারফর, দাস, তারপরে ফর দিস রিজন, সো। সো এগুলো হচ্ছে মোস্ট কমন, এগুলো যে কোনো একটাই তুমি ব্যবহার করতে পারো। অথবা যদি একই কানেক্টর 2-3 বার ব্যবহার করার প্রয়োজন হয়, তখন প্রথমে সো ব্যবহার করলে পরে তুমি দেয়ারফর ব্যবহার করতে পারবে, আবার শেষে দাস ব্যবহার করতে পারবে। মানে প্রত্যেকবার সো 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 এভাবে না বলে অল্টারনেটিভটা তুমি ব্যবহার করতে পারবে। এই জন্যই এগুলো তোমার মুখস্থ থাকা লাগবে, শেখা থাকা লাগবে। হ্যাঁ, ফর দিস রিজন, কনসিকুয়েন্টলি। আচ্ছা, given that এটাও ব্যবহৃত হয়, given that, given that he has the required skill, he was chosen for the job, যেহেতু তার, এই যে he was chosen for the job, given that he has required skill, অর্থাৎ যেহেতু তার স্কিল ছিল, এই জন্য তাকে, এই চাকরির জন্য তাকে বাছাই করা হয়েছে, তাকে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, আর এডিশনের ক্ষেত্রে আমরা তো বললাম, এগুলো আমরা বলেছি যে ইন এডিশন, তারপরে এডিশনালি, বিসাইডস, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, অলসো। আরেকটা মোস্ট কমন কানেক্টর আছে অ্যালং উইথ। অ্যালং উইথ এটাও তোমরা বিভিন্ন সময় দেখবে, বিভিন্ন জায়গায় এগুলো পাবে। যখন তোমরা এই যে ফার্স্ট পেপার পড়তে যাবে, ফার্স্ট পেপারে যে টেক্সট বই আর কি, হ্যাঁ, ইংলিশ ফর টুডে, সেখানে দেখবে এরকম অনেক ফ্রেজের সাথে তোমরা পরিচিত হবে। আচ্ছা, তাহলে অ্যালং উইথ, যেমন দে প্রোভাইডেড আস উইথ ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যালং উইথ এ কম্প্রিহেন্সিভ ম্যানুয়াল। অ্যালং উইথ তার মানে এটার পরিবর্তে তুমি বলতে পারো এন্ড, তারপরে অলসো, ফার্দার মোর, মোর ওভার, বিসাইডস, সবগুলোই তুমি এই ক্ষেত্রে এখানে ব্যবহার করে দিতে পারো। আচ্ছা, আচ্ছা তাহলে কানেক্টর এখন যে যতটুকু আমরা এখানে আলোচনা করলাম, তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো তো। স্যার কন্ডিশনের ওইটা আরেকবার একটু বুঝাই দেন। কোনটা জি কোনটা? স্যার, বুঝতে পেরেছি। কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন মানে শর্ত। হ্যাঁ, শর্তমূলক সেন্টেন্সে আমরা শর্ত, যেমন ধরো এই যে কন্ডিশনাল পড়াতে গেলে এগুলো আবার আসবে। হ্যাঁ, তোমাকে যখন কন্ডিশনাল পড়াবো, যেমন কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এই জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। আচ্ছা, তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা নিয়ে আরো একটা পূর্ণ ক্লাস লাগবে। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড কন্ডিশনাল, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তো এগুলো কি? যেমন ধরো এই যে তুমি যদি বলো যে ইফ ইউ work hard, you will
ইউ উইল সাকসিড। সাকসিড, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। তাহলে কি এই সফল হওয়ার জন্য এই শর্তটা পূরণ করতে হবে না? তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই কন্ডিশন বোঝানোর জন্য আমরা কি ফ্রেজ ব্যবহার করেছি? ইফ ব্যবহার করেছি। বুঝতে পেরেছো? তাহলে এখানে এই ইফটাই হচ্ছে কানেক্টর। কানেক্টর এটা কখন হবে? কানেক্টরটা হচ্ছে মূলত ধরো এই যে কোনো একটা গল্প, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একটা ধরো গল্প, তাহলে কানেক্টরের ভূমিকাটা কি? প্রত্যেকটা সেন্টেন্সের সাথে যেন একটা ধারাবাহিকতা থাকে, ফ্লো থাকে। তুমি প্রথমে একটা ঘটনা উল্লেখ করলে, ঠিক আগের লাইনের সাথে পরের লাইনের যেন একটা ধারাবাহিকতা থাকে, একটা সম্পর্ক থাকে। তুমি আগের লাইনকে পরের লাইনের সাথে যেন রিলেট করতে পারো, অর্থাৎ গল্পের যে একটা ধারাবাহিকতা, এইটা রক্ষা করার জন্যই আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলা ব্যবহার করি, এগুলাকেই বলা হয় কানেক্টর। বোঝা গেছে? তাহলে এখানে কানেক্টর হচ্ছে ইফ। তাহলে এই সেন্টেন্সকে আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে? এটা উল্টে দিয়ে, হ্যাঁ, কনভার্সলি। কিভাবে? যে ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। তার মানে এই অংশটা আমরা এখানে এনে এই অংশটা এখানে আনতে পারি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সটা এখন তোমাদেরকে বুঝাতে সময় হবে না, হ্যাঁ, এটা নিয়ে আমরা পূর্ণ একটা ক্লাস করব। ঠিক আছে? জিরো কন্ডিশনাল নিয়েও কথা বলবো। এটা নিয়ে অনেকের কনফিউশন, অনেকে এটা মানে অনেকের জানা থাকে না, শুধু ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলো নিয়ে জানে, কিন্তু জিরো কন্ডিশনাল সম্পর্কে অনেকের ধারণা থাকে না, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের হাতে কিছু সময় আছে এখন। এখানে তোমাদের যশোর বোর্ড 2024-এর একটা প্রশ্ন আমি এখানে এনেছি, দেখতে পাচ্ছ? এই যে কানেক্টর নিয়ে যে প্রশ্নটা হয়েছে আর কি, 2024 সালে যশোর বোর্ডের একটা প্রশ্ন। এখন এইটা তোমরা এখন করতে পারবে? বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। জি দেখি, আমরা একটু চেষ্টা করো। আমরা যে আলোচনাগুলো করলাম এখান থেকেই ওইটা জাস্ট কতটুকু তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা সলভ করলেই বোঝা যাবে। এখানে শোনো, এখানে একটা বিষয় কি, প্রথমত তো তুমি বাংলা অর্থটা ভালো করে বুঝতে হবে, কনটেক্সটটা তোমাকে জানতে হবে, হ্যাঁ। বাংলা অর্থ বুঝলে তখন তোমার জন্য এই কানেক্টর বলো, রাইট ফ্রম ভার্ব বলো, মানে ইংরেজির যতগুলো প্রিপোজিশন সবগুলো অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে, হ্যাঁ, শুধু যদি তুমি বাংলা কনটেক্সটটা বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমি সবারটা দেখার সুযোগ নাই, আমি আমার স্ক্রিনটাকে আবার ব্যাক করতে পারছি না। আচ্ছা শোনো, তাহলে নিশ্চয়ই তুমি এখানে কি দিয়েছো? উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট Because হ্যাঁ, এই তো গুড। We know that trees are very important. They produce oxygen. তাহলে দেখো এখানে বিকজ তুমি কেন বসালে? কারণ বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝাচ্ছে, তাই না? তার মানে এখানে একটা কজ এন্ড ইফেক্ট, যে আমরা পড়েছি কজ এন্ড ইফেক্ট, হ্যাঁ, কজ এন্ড ইফেক্টের যে কানেক্টর গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে বিকজ। অথবা কি লিখতে পারো তুমি? অ্যাজ, ঠিক আছে না? অথবা কি লিখতে পারো? সিন্স, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এই যে কজ এন্ড ইফেক্টের যে কানেক্টর গুলো সেগুলোর মধ্যে যে কোনো একটা তুমি এখানে ব্যবহার করতে পারো। আচ্ছা, দে প্রোডিউস অক্সিজেন Which is a must হুইচ for ইজ, হ্যাঁ, all হুইচ ইজ, living হুইচ, creatures. তার মানে এখানে কোনো বিশেষ কানেক্টর না, এটা হচ্ছে জাস্ট একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কেমন? অর্থাৎ দুটো বাক্যকে এখানে সংযুক্ত করেছে, মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এটা, এ হুইচ, এটা রিলেটিভ স্যার এখানে প্রোনাউন। কি দ্যাট বসতে পারতো? হ্যাঁ, দ্যাট বসতে পারতো, দ্যাট ইজ এ মাস্ট, দ্যাটও বসতে পারতো। আচ্ছা, তবে হুইচটাই বেশি পারফেক্ট অ্যান্সার এখানে, হ্যাঁ, হুইচ ইজ, হ্যাঁ, হুইচ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স। তাহলে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস But we are not হ্যাঁ, তাহলে দেখো এই যে বাট কেন বললে? কারণ এখানে কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে, কন্ট্রাস্ট মানে দুটা বিপরীত ধর্মী আইডিয়া প্রকাশ পাচ্ছে, তাই তো? তাহলে প্রথমে আমরা বললাম যে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আমাদের অনেক ভালো বন্ধু, কিন্তু
আমরা এ সম্পর্কে সচেতন নই। তাহলে তুমি বাট দিতে পারো, দো দিতে পারো, দো যদিও যদিও আমরা সচেতন নই, বা ইয়েট দিতে পারো, তবুও আমরা সচেতন নই, তাই না? তাহলে কন্ট্রাস্ট যে কানেক্টর গুলো আছে এগুলো সবগুলো মুখস্থ রাখবা। তাহলে বাট, দো, ইয়েট এগুলো যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, যেটা তোমার কাছে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার মনে হয় সেটাই তুমি দিবে। আর এখানে অ্যান্সার গুলো ভ্যারি করবে, এক একজনের আইডিয়া এক এক রকম হবে। এটা যে সবসময় এখানে বাটই হবে এরকম না, তুমি চাইলে দো দিতে পারো। ক্লিয়ার? এই জন্য Okay, এক একজনের অ্যান্সার এক এক রকম। এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন, তো এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এখানে তোমাকে বাটই লিখতে হবে। আচ্ছা, ওকে। তারপর টাইম ইজ কামিং when there will be no When. tree left for us. হ্যাঁ, when there will be no tree, অর্থাৎ সময়, এমন সময় আসবে যখন there will be no tree left for us, আমাদের জন্য আর কোনো গাছপালাই অবশিষ্ট থাকবে না। ওকে, তারপর So we should plant So, more এই and যে দেখো, more trees for our হ্যাঁ, own তাহলে sake. দেখো সোটা আমরা কেন ব্যবহার করেছি? ওই যে মতামত প্রকাশ করার জন্য, তাই না? ইন কনক্লুশনও দিতে পারো, দেয়ার ফোরও দিতে পারো, সিদ্ধান্ত, তুমি যখন সিদ্ধান্ত নিবে, তোমার অপিনিয়ন প্রকাশ করবে, সেই ক্ষেত্রে আমরা সো বলতে পারি। হ্যাঁ, তারপরে দেয়ার ফোর বলতে পারি, তারপরে হ্যান্স বলতে পারি, হ্যান্স। ঠিক আছে, এগুলো বলতে পারি। তাহলে সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, দেয়ার ফোর, হ্যান্স। ঠিক আছে, তোমরা ভালো করেছো, গুড। তাহলে আমরা কানেক্টর নিয়ে সামনে আরো প্র্যাকটিস করব। আমাদের যে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে মানে শেষ করব আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। তোমাদের নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই এখন, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? না, নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আবার। ভালো থেকো সবাই, হ্যাঁ।